হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে ভিডিওটি শেয়ার করব সেটি হলো অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান এই বই থেকে। এই বইয়েরই আমি আগে দুটো পার্ট দিয়ে দিয়েছি। আজকে কিন্তু কোন চ্যাপ্টারের 10 নম্বর চ্যাপ্টারের জীব বৈচিত্র্য ও পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ এই চ্যাপ্টার থেকে আমি অলরেডি দুটো ভিডিও তোমাদের সামনে শেয়ার করেছি। তার আগে বলবো আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিন্তু প্রায় শেষ, আর একটা দুটো পরীক্ষা আছে। এই পরীক্ষা হওয়ার পরে কিন্তু আমাদের ফাইনাল টার্ম অর্থাৎ থার্ড টার্ম অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষা। এই অ্যানুয়াল পরীক্ষার কিন্তু অল্প সময় বাকি। তার মধ্যে কিন্তু আমাদের পুজো অনুষ্ঠান পড়ে যাবে, সারা মাসই পুজো থাকবে। তো তার আগে আমি বলবো যে আমরা যদি এই চ্যাপ্টারগুলো একটু পড়ে নিই তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হয়। তাই আমি আগে পরীক্ষা সেকেন্ড সামেটিভ পরীক্ষা চলাকালীনই দুটো ভিডিও তোমাদের সামনে শেয়ার করেছি। তো আজকে কিন্তু 3 নম্বর পার্ট আজকে তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার আগেই আমি চলে যাব এখন 243 পাতারও পরে, আরও একটু পরে 243 পাতার পরে 243 পাতায় চলে যাব। একদম 243 পাতার পরের থেকে 243 পাতায় আমরা শুরু করেছি। এই যে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ 10 নম্বর চ্যাপ্টার জীব বৈচিত্র্য পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ, এর থেকে আমি দুটো পার্ট শেয়ার করে ফেলেছি। আজকে কিন্তু থার্ড পার্ট। এই থার্ড পার্ট শেয়ার করার আগে আমরা চলে যাব যতটা পড়েছি, ঠিক যতটা পড়েছি তারপরের থেকেই কিন্তু আমি শুরু করব। শুরু করার সময়ই আমি বলে নেব যাদের কাছে যারা যাদের কাছে এই বই আছে, মানে যাদের কাছে এই বই আছে মানে সকলের কাছে এই বই আছে। এই বইটা থেকেই কিন্তু আমি শেয়ার করছি। তোমরা এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্বীকৃত বই। এই বই থেকেই পরীক্ষার সমস্ত কোশ্চেন আসবে। তো আমি চলে এসেছি 256 পাতায়। এই 256 পাতায় এসেই আমি দেখতে পাচ্ছি 7 নম্বর স্কুইড আর কটল, হ্যাঁ, বা কাটল, কাটল ফিশ। এই স্কুইডের বাহু 10টা, মাথার কাছে থেকে মাথার কাছ থেকে 8টি ছোট ছোট, মাথার কাছ থেকে 8টি ছোট ছোট বড় লম্বা মাংসল পিণ্ড। এদের এরা হলো মোট 10টা বাহু বিশিষ্ট। তাহলে 10 বাহু বিশিষ্ট একটা প্রাণী, সামুদ্রিক প্রাণীর নাম হচ্ছে এই স্কুইড বা এই কাটল ফিশ। প্রতিটি বাহুতে থাকে একাধিক শোষক যন্ত্র, অর্থাৎ এই শোষক তারা শোষণ করে। এদের দেহ লম্বাটে কার্পেটের মতো, আর লেজের দিকে রয়েছে পাখনা। এই যে দেখো লেজের দিকে রয়েছে পাখনা। আর এই শোষক যন্ত্রের সাহায্যে স্কুইড শিকার ধরে। আক্রান্ত হলে বাদামি কালি মতো তরল জিনিস ছিটিয়ে জলের রং ঘোলাটে করে শত্রুকে বোকা বানিয়ে চলে যায়। দেখো দেখো আমরা তো চালাক আছি, মানুষ তো চালাক, কিন্তু তার সাথে সাথেও কিন্তু এই মাছগুলো দেখো কত চালাক। এই প্রাণী আক্রান্ত হওয়ার ভয়তেই কিন্তু তারা এই কাজটা করে। স্কুইডের দৈত্যাকার স্কুইড বাস করে আটলান্টিক মহাসাগরে বা সমুদ্রের গভীরে। এরা সাধারণত 50 থেকে 60 ফুট লম্বা হয়। তাহলে দেখো এই 50 থেকে 60 ফুট, মুখে কিন্তু আমি খুব সহজেই বলে দিলাম 50-60 ফুট, কিন্তু এটার একটু মাপটা বুঝেছো? দেখো আমরা খেলার মাঠে দৌড়াই না, 100 মিটার দৌড় দেয়, 100 মিটার দৌড়ের ঠিক আর্ধেকেরও বেশি এতটা বড়। তাহলে তুমি বা তোমরা ধারণাই করতে পারছো যে এই প্রাণীটা কতটা বড় হতে পারে। এদের বাহুর দৈর্ঘ্য 30 ফুট। তাহলে 30 ফুট বুঝতে পারছো, সেই যতটা দৌড়ায় অর্ধেক মাঠ তার অর্ধেকটা 30 ফুট। দেহের মধ্যে আছে অনেকটা ওই বর্ষার ফলার মতো দেখতে আর ক্যালসিয়াম ঘটিত একটা শক্ত জিনিস। স্কুইড আত্মীয় স্কুইডের আত্মীয় কাটলফিশ সমুদ্রের ধারে পচে গেলে এই ক্যালসিয়াম ঘটিত শক্ত জিনিসটি সহজেই সংগ্রহ করা যায়। এই জিনিস সমুদ্র ফেনা নামে বিক্রি হয়। তাহলে দেখো প্রাণীরা মৃত্যুর পরেও কিন্তু এদের শান্তি নেই, এদের দেহের অংশবিশেষ কিন্তু কি হয় আবার বাজারে বিক্রি হয়। এরপরে আসবো আমরা হাঙর। হাঙর সম্পর্কে আমরা গিয়ে হাঙর জলের মধ্যে দেখিনি, কিন্তু আমরা সমুদ্রের ধারে গেলে পরে কখনো কখনো চোখে পড়ে, যারা সমুদ্র ভ্রমণ করেন তাদের চোখে পড়ে, সমুদ্রের ধারে গেলে চোখে পড়ে না। আর এই হাঙর আমরা টিভিতে ফোনে যে কোনো জায়গাতে কিন্তু এই হাঙরের চিত্রটা দেখেছি। হাঙর শক্ত হাড়ের মাছ নয়, এদের কঙ্কাল তৈরি হয় হাড়ের চেয়ে নরম কার্টিলেজ দিয়ে। তাহলে কার্টিলেজ কি, এখানে একটা পেয়ে গেলাম। তার আগেও দেখো এই এখানে একটা পেয়েছি, ক্যালসিয়াম ঘটিত শক্ত জিনিসটাই হলো কাটল ফিশের কি এই সমুদ্র ফেনা নামে বিক্রি হয়। তাহলে সমুদ্র ফেনা কি,
এই এই থেকে যে ছোট, ছোট প্রশ্ন এগুলো তোমাদের সামনে অবশ্যই শেয়ার করব। কিন্তু তার আগে আমরা এই বইটাকে সুন্দর করে পড়ে একবার বোঝার চেষ্টা করে নেব। তো বোঝার চেষ্টা করে নিলে পরে আমাদের একটু সুবিধাই হবে যে পরে যে কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করব পার্ট, পার্ট করে, তখন কিন্তু তোমাদের সুবিধা হবে। এই ধরনের পদার্থ দিয়েই আমাদের নাকের ডগা বা বহিঃকর্ণের শক্ত অংশ তৈরি হয়েছে। খুব অল্প জাতের হাঙরই মানুষ খেকো। তা দেখো যেমন গ্রেট হোয়াইট শার্ক লম্বায় প্রায় ৬ মিটার। আর হাঙরদের একটা দাঁত ভেঙে গেলে পেছনের সারির সেই দাঁত অংশের দাঁত সামনে এগিয়ে এসে হারানো দাঁতের জায়গা দখল করে নেয়। তাহলে দেখো দাঁত পড়েও শান্তি নেই। দাঁত কিন্তু আবার সেই জায়গায় চলে আসে। তো সে করে নেয়। এদের কানকোর চেহারা কাটা দাগ বা কাটা দাগ বা ফাটলের মতো। আর এরকমটা ৫ টা কাটল বা স্কেল থাকে। দেখো এই কাটল বা স্কেল কি? এটাও কিন্তু ছোট প্রশ্ন। এবার হাঙরের, এবার চলে আসি যে ওপরের দিকে চলে যাচ্ছি যে চামড়ার ছোট অংশ, ছোট আঁশ থাকে। এগুলো পেছনের দিকে ঢালু, তাই হাঙরের মুখ থেকে লেজের দিক হাত বোলালে নরম লাগে। কিন্তু লেজের দিক থেকে মুখের দিকে ঘোরালে শিরীষ কাগজের মতো লাগে। তার মানে আমরা শিরীষ কাগজ দেখেছি না? যে শিরীষ কাগজটাকে ঘষলে পরে হাতটা ক্ষয়ে যাবে। তাহলে দেখো এই মাছটার যদি পেছন দিক থেকে উপর দিকে, সামনের দিক থেকে একটা পিচ্ছিল লাগবে। কিন্তু পেছন দিক থেকে মুখের দিকে যদি যায় তখন কিন্তু কি হবে? তখন কিন্তু খসখসে একদম শিরীষ কাগজ। শিরীষ কাগজটা কি? যেগুলো দেখো না তোমরা যে কাঠের জিনিসপত্র যখন তৈরি করে তখন সেটা ঘষে পরিষ্কার করে। এই এক ধরনের শিরীষ। আরেকটা দেখো লোহার গ্রিল ঘষার জন্য একটা শিরীষ। এটাও একটা ধরনের শিরীষ। এই শিরীষ কাগজ দিয়ে ঘষলে পরে যে বস্তুটি ঘষবে সেটা মসৃণ হয়ে যায়। তাহলে হাঙরের গায়ে যদি আমরা ঘষি তাহলে আমাদের হাতের চামড়াগুলো কিন্তু পাতলা হয়ে যাবে। তাই হাঙরকে সামনের দিক থেকে ধরা খুব মুশকিল, কিন্তু উল্টো দিক থেকে ধরলেই কিন্তু হাঙরকে ধরা যাবে। কিন্তু সেটা আমাদের পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব না। তো দেখো একসময় কাঠ পালিশ করার কাজে হাঙরের চামড়া বা সাগ্রিন ব্যবহার করা হতো। তাহলে হাঙরের চামড়া, এখন তো কৃত্রিমভাবে আমরা এই সিরিজ কাগজ তৈরি করি, তখন দেখো এই হাঙরের চামড়া দিয়েই কিন্তু কি করা হতো? এই কাঠের পালিশ করা হতো, পালিশের কাজে ব্যবহার করতো, অর্থাৎ কাঠের ওপরটাকে মসৃণ করা হতো। তবে দেখো এই বাস্কিং শার্ক বা হোয়েল শার্কের মতো বড় আকারের হাঙর মানুষের ক্ষতি করে না। এদের গলা এত ছোট যে এরা শুধু শুধু খুব ছোট মাছ আর প্ল্যাঙ্কটন খেয়েই বেঁচে থাকে। হোয়েল শার্ক মুখ খুলে সাঁতার কাটে। আর এই জলের সঙ্গে ভেসে আসা ছোট মাছ, হ্যাঁ, ছোট ছোট জলচর প্রাণীদের খেয়ে ফেলে। তারা দেখো খাওয়ার জন্য ওদের আলাদাভাবে কষ্ট করতেন, হাঁ করে সামনের দিকে ছুটে চললো। আর ওই মুখের মধ্যে যেগুলো ঢুকলো সেগুলোই ওদের খাবার। তাহলে খাবারটার বৈশিষ্ট্যটা বোঝা গেল, হাঙরের খাবারের বৈশিষ্ট্যটা কেমন। এবার দেখো অধিকাংশ হাঙর বাচ্চা প্রসব করে। দেখো স্তন্যপায়ী প্রাণীদের মতো হাঙররাও কিন্তু বাচ্চা প্রসব করে। তাহলে দেখো জলের একটা স্তন্যপায়ী প্রাণী, কে সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী? এই যে হাঙর। তবে কোনো কোনো জাতের হাঙর আবার ডিম পাড়ে। তাহলে দুটোই দেখা যায়। তাহলে দেখো হ্যামার্ড হেডেক শার্ক দেখতে খুব ভয়ঙ্কর। এদের মাথাটা একটা বিরাট হাতুড়ির মতো, যা দুই প্রান্তে দুটো ছোট চোখ থাকে। আর এই হাঙর মানুষকেও হতে পারে। তাহলে দেখো ওই যে দেখো এই দেখো হাঙরের মাথার দিকে চোখ, হ্যাঁ, ছোট চোখ থাকে। এটা কিন্তু মানুষকেও হয়ে যায় কখনো কখনো। তাহলে একটা মানুষকেও হাঙর, এই যে, হ্যাঁ, দেখতে খুব ভয়ঙ্কর। এই যে কিরকম হ্যামার হেডেড, হ্যাঁ, সার্ক, এটা মানুষকেও সার্কের নাম লেখো। এবার আসবো আমরা তারা মাছ। দেখো তারা মাছ মানে যে তারার আকৃতি বিশিষ্ট মাছ। দেখো চিত্রটা দেখেই মনে হচ্ছে না যে একটা তারার মতো দেখতে। তো তারারা কিন্তু এইরকম দেখতে নয়, কিন্তু আমরা ছবিতে যেমনভাবে দেখি ঐরকম তারা। তারাটা তো গোল। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা যখন জলে আলোর জ্যোতি ছিটকে যখন আসে, তখন কিন্তু তারার মতো এইরকম আকৃতি বিশিষ্টই হয়ে যায়। দেখো বাহুগুলো চ্যাপ্টা মোটা পাতের মতো দেহ থেকে বেরিয়ে এসেছে। কখনো, কখনো এদের ৪ টে বা ২ টো বাহু দেখা যায়। একটা বাহু ভেঙে গেলে সেখানে আবার নতুন বাহু তৈরি হয়ে যায়। তারা মাছের বাহুর ভেতরের দিকে নরম আঙুলের মতো উপাঙ্গ আছে, যার নাম টিউব বা ফিট বা নালীপদ। এটা একটা ছোট প্রশ্ন। দেখো এই নালীপদগুলো ফাঁপা, আর এদের শেষ প্রান্তে আছে চোষক বা শাকর। এরা কি করে? এর সাহায্যে, এটা একটা ছোট প্রশ্ন, এই নালীপদগুলোর সাহায্যে জল টেনে নিয়ে আবার বের করে দিয়ে তারা মাছ শিকার ধরে।
তাহলে দেখো কত সহজে শিকার ধরার প্রসেসগুলো কত সুন্দর। তারপরে দেখো আমরা চলে যাব যে জল টানার সময় সাময়িক শূন্যতা, অর্থাৎ তৈরি হয়, ফলে শিকার নালীপথে আটকে যায়। এই নালীপথের সাহায্যে তারা মাছ চলাফেরা করে। আর ঝিনুক এদের প্রিয় খাবার। দেখো ঝিনুকটাও শান্তি নেই, ঝিনুকদেরও খেয়ে ফেলে। তাহলে ঝিনুকটা দেখো কত শক্ত জিনিস, তাও খেয়ে ফেলে। তো কোনো ঝিনুকের সন্ধান পেলে নালীপথের সাহায্যে এরা ঝিনুকটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, ওই যে বাহুগুলোর সাহায্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দেবে। যত নড়াচড়া করবে ততই কিন্তু ওরা আটকে যায়। দেখো আমরা দেখি না যে গ্রামগঞ্জে ঘুরলে দেখা যায় যে না, গ্রামের মানুষরা, সাধারণ মানুষ, তাদের অত কিছু বুদ্ধি না থাকলেও কিছু সাধারণ কিছু বুদ্ধি থাকে। তারা দেখো পিছনে তারা সাইকেলের পিছনে একটা ধরো সবজি হোক বা ফসলের বস্তাটাকে বেঁধে নিয়েছে, তুলে নিয়েছে, তোলার পরে একটা সাইকেলের টিউব দিয়ে বেঁধে নিয়েছে। তাহলে কি হলো, সাইকেলটা এবড়ো খেবড়ো, গ্রামের রাস্তা তো জানোই যে কেমন, এই রাস্তা দিয়ে যখন চলবে তখন ঝাঁকিতে ঝাঁকিতে ওই যে টিউব দিয়ে যেটা বেঁধেছে না, তখন কি হয়, ওই যে আষ্টে পৃষ্ঠে যেমনভাবে হাঙর ধরে রাখে না, নড়াচড়া করলেই আরো টাইট বেশি হয়, ওইভাবেই কিন্তু তারা ওই বস্তাগুলোকে নিয়ে আসে। ঠিক ওই পদ্ধতিটাই হাঙরের এই তারা মাছের কিন্তু হয়ে থাকে। ফলে ক্রমাগত টান পড়লে ফলে ঝিনুক বাধ্য হয়ে খোলের ভেতর থেকে বেরিয়ে আসে। আর এসে এবার আরেকটা সামুদ্রিক বাচ্চা বেরিয়ে আসে গেল। এবার দেখো এসো আবার আরো কয়েকটা সামুদ্রিক প্রাণীর কথা জানি। দেখো সমুদ্রে তো প্রাণী দেখেছি, উদ্ভিদ দেখেছি, সামুদ্রিক ঘাস, এই দেখো সামুদ্রিক ঘাসও কিন্তু সমুদ্রের তলায় হয়। এছাড়া দেখো কাঁকড়া, হ্যাঁ, মাকড়সা কাঁকড়া, জাস্ট লাইক এ স্পাইডার, হ্যাঁ, কার্ভ। দেখো এই যে কার্ভগুলো যেগুলো দেখো মাকড়সার মতোই দেখতে, পা গুলো দেখো, বডিটাও ঠিক সেরকমই। আর হচ্ছে লবস্টার, দেখো এই ধরনের চিংড়ি মাছ, এই যে ঠ্যাংওয়ালা সামনের দিকে এই যে দাঁতালো একটা, হ্যাঁ, হাত থাকে, এর সাহায্যে এরা কামড়ায়। এরা কিন্তু সামুদ্রিক এক প্রকার প্রাণী। ব্লু রেডন অক্টোপাস, এটাও কিন্তু একটা সামুদ্রিক প্রাণী। ললিগো, এটাও সামুদ্রিক, জাস্ট লাইক এ ককরোচ, দেখো ককরোচের মতো। আর এটা দেখো শোর্ট ফিশ, অর্থাৎ তলোয়ারের মতো দেখতে, দেখে মনে হচ্ছে যেন এই পানিগুলো সম্পর্কে আইডিয়া আমরা একটু নিতে পারছি। দেখো ঠিক এটা দেখো, এই ললিগো দেখো একদম জাস্ট লাইক এ ককরোচের মতো দেখতে, অর্থাৎ আরশোলার মতো দেখতে। এবার দেখো শর্ট পিস তলোয়ারের মতো, দেখো এই মাথাটা দেখো, এদিক থেকে পুরো এদিকে গোড়াটা ধরার মতন, আর এদিকে দেখো ধারালো একদম, হ্যাঁ, তো ছুঁচলো। এবার দেখো এই গ্রিন সি টার্টল আমরা দেখেছি, দেখো আমরা ছবিতে, ফোনে, টিভিতে দেখি যে এই রঙের টার্টল হয় নাকি। আমরা তো গ্রামগঞ্জের মানুষ যারা, তারা তো এই যে কচ্ছপগুলো দেখেছি, এই এক ধরনের সবুজ রং, দেখো কিরকম যেন রংটা মাখিয়ে দেয়, এই রকমই ওর কালার। আর স্পার্ম তিমি, এ একটা ভয়ঙ্কর প্রাণী, দেখো কত বড় একটা প্রাণী, দেখিয়ে মনে হচ্ছে, দেখো ওর মুখটা এখানে নয়, দেখো মুখটা এখানে। এই প্রাণীটি যদি কোনো কিছুতে ধাক্কা দেয় বা কোনো কিছু হায়ের মধ্যে, দেখো কত বড় একটা জিনিস ঢুকে যাবে। তো এই হাঙররা বা এই তিমিরা সাধারণত একটা বড় হাতিকে গিলে নিতে পারে। তাহলে দেখো একটা তিমির দৈর্ঘ্য দেখো প্রায় ৬-৭টা বা ৮টা-১০টা হাতির মতন। এই হাতির মতো একটা প্রাণীকে গিলে খেয়ে নেবে। আমরা যেমন একটা ফলকে, ছোট ফল বা লজেন্স গিলে খেয়ে নিই, বা কোনো কিছু একটা গিলে খেয়ে নিই, ঠিক ঐরকম ভাবে ওরা কিন্তু এটাকে গিলে খেয়ে নিতে পারবে। তাই দেখো এই ধরনের সামুদ্রিক প্রাণীদের সম্পর্কেও কিন্তু আমাদের একটা ধারণা এসে গেছে যে এই প্রাণীরাও সমুদ্রে বসবাস করে, এবং সমুদ্রে যে ঘাসও থাকে এটাও আমরা জানলাম। যে জীববৈচিত্র্যে দেখো একটা পরিবেশের উপরে দেখো, ভূমির উপরে থাকে, একটা সমুদ্রের জলতলের নিচে দেখো এই প্রাণীরা সবাই থাকে। এই প্রাণী সম্পর্কে আমাদের কিন্তু আইডিয়াটাও এসে গেল আমাদের এই শ্রেণীতেই। এবার চলে যাব আমরা পরের পাতাতে। গিয়ে দেখো, পরের পাতাতে দেখো সমুদ্রে, হ্যাঁ, দূষণ ও সমুদ্রের জীবের সমস্যা। দেখো মাটির উপরে বসবাসকারী প্রাণীদের তো সমস্যার শেষ নেই। আজকে কিন্তু এই সমুদ্রের প্রাণীরাও ছাড় পাচ্ছে না, কাদের জন্য? আমাদের জন্য মানে আমরাই নিজেরা নিজেদের দোষটাকে ঘাড়ে নিয়ে নিচ্ছি। কারণ কি? এর কারণটাই হচ্ছে আমরাই কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুই ভাবেই কিন্তু আমরা দায়ী। কেউ যদি বলো তুমি দায়ী না, তুমিও দায়ী, আমিও দায়ী, সবাই দায়ী। কেন দায়ী? দেখো এই সমুদ্রের দূষণের ফলে কি কি আছে, তো তাদের একবার চিনে নিই। এরা হলো কীটনাশক, আগাছানাশক, রাসায়নিক সার, ডিটারজেন্ট, তেল, চর্বি, বর্জ্যযুক্ত ময়লা, জল বা আহ, সিউ সিউয়েজ, প্লাস্টিক আর নানা কঠিন বস্তু। এই বস্তুগুলো ছাড়া দেখো আমাদের এক পাও চলা সম্ভব নয়। তা দেখো তোমাকে যদি বলি যে, বা তোমাদের যদি বলি, তোমরাও একটু দোষী, হ্যাঁ আমরাও দোষী, তুমিও দোষী, আমিও দোষী, সবাই কিন্তু
একটু একটু করে দোষ করছি। দেখো আমরা স্কুলে গিয়ে দেখো প্লাস্টিকের খাবার, প্লাস্টিকের প্যাকেটের মধ্যে খাবারগুলো খাই, প্লাস্টিকগুলো রাস্তায় না যত্রতত্র ফেলে দিই, না হলে স্কুলের একটা জায়গায় ফেলে দিই। স্কুল এবার সেটা নিয়ে গিয়ে এক জায়গায় রেখে দেয় এবং সেখানে পচে। এবার প্লাস্টিক পরিমাণ নামক পদার্থ দিয়ে তৈরি তো, এরা কিন্তু পচে না। তুমি যদি মনে করো বা স্কুল কর্তৃপক্ষ যদি মনে করেন যে এটাকে পুড়িয়ে ফেলবো, ওটা মাটির সঙ্গে মিশে যাবে, ওই মাটি থেকে কিন্তু আবার প্লাস্টিকটাকে পাওয়া যাবে, দূষণের মাত্রাটা আরোই বেড়ে যাবে। তাই এই সমস্ত পদার্থগুলো কিন্তু আমাদের সমুদ্রের জলকে দূষিত করে ফেলেছে। এছাড়া দেখো রাসায়নিক সার ও বর্জ্য, জৈব বর্জ্য, ময়লা জল। রাসায়নিক সার আর জৈব বর্জ্য ময়লা জলে থাকা নানা পুষ্টি উপাদান সমুদ্রের জলে মেশার ফলে ফাইটোপ্ল্যাঙ্কটনরা সংখ্যায় বেড়ে যায় আর সমুদ্রের জলে ঢেকে দেয়। হ্যাঁ, এদেরকেই বলা হয় এই আলগাম ব্লুম। হ্যাঁ, আলগাল আহ, অ্যালগাল বুম ব্লুম। তো দেখো এই ডিনো ফ্ল্যাটো যে ফ্লাজেটালেরা ডিনোফ্লাজেটালেরা সংখ্যায় বেড়ে গিয়ে জলের রং লাল হয়ে যায়। এবার দেখো এটাও কিন্তু এক ধরনের অ্যালগাম ব্লুম। হ্যাঁ, অ্যালগাম গাল ব্লুম। তা দেখো এদের দেহ থেকে বেরোনো ও অবিশ ও অধিবিষ অন্যান্য সামুদ্রিক প্রাণীর দেহে চলে যায় এবং সমুদ্রের প্রাণীরা কিন্তু আবার মৃত্যুবরণ করে, তারা অক্সিজেনের অভাব ঘটে যায় এবং এর ফলে প্রাণীদের মৃত্যু হয়। এটাও গেল দেখো সমুদ্র দূষণের কিন্তু কারণ। এই কারণ আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা পরিবেশের সমস্ত প্রাণীরাই দায়ী, যেহেতু বিশেষত মনুষ্য সমাজ অর্থাৎ মনুষ্য সমাজই কিন্তু এর জন্য দায়ী। এবার দেখো তেল দেখো কিভাবে দূষণ করে। দেখো তেল বহন করে নিয়ে যাচ্ছে জাহাজ, তৈলখনি থেকে তেল তোলা হচ্ছে, সেই তৈলখনি থেকে তেল তোলার পরে আমরা জাহাজে করে নিয়ে যাওয়ার সময় তো কোনো দুর্ঘটনা ঘটে আর সেই তেল সমুদ্রের জলে মিশে যায় এবং সামুদ্রিক জীবদের পক্ষে এই তেল বিষের মতোই, কারণ এই অপরিশোধিত তেল থাকে নানা বিষাক্ত পদার্থ। সমুদ্রের জলের উপরে তেলের স্তর থাকলে জলে অক্সিজেন ঢুকতে বাধা দেয়, ফলে এই জলের জীবেরা অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। এছাড়াও এই সামুদ্রিক প্রাণীদের চামড়ায় ঘা আর চোখ মুখ নাক ইত্যাদি অঙ্গে অস্তিত্ব বা প্রদাহ হতে পারে। আর সমুদ্রের জলে তেল মিশলে সমুদ্রের প্রাণীদের তাপ নিরোধক আরও জল নিরোধক ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে, ফলে এই সমুদ্রের ঠান্ডা জলের সংস্পর্শে এসে তারা অসুস্থ হয়ে পড়ে এবং এছাড়াও তেলে ভিজে যাওয়া পাখির ঠোঁট দিয়ে নিজেদের তেলে ভেজা পালকে বোলায়, এই তেল তাদের শরীরে ঢুকে অভ্যন্তরীণ অঙ্গের ক্ষতি হতে পারে। এগুলোও কিন্তু দেখো ইম্পর্টেন্ট, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে দেখো তেলও আমাদের পরিবেশকে দূষিত করছে, যে তেল আমরা ব্যবহার করছি সেই তেলও কিন্তু আমাদের দূষণ ঘটাচ্ছে। এবার দেখো প্লাস্টিক সবাই আমরা চিনি যে সমুদ্রে প্লাস্টিকজাত জিনিস ফেললে সেগুলো ভাসতে থাকে। আর দেখো আমরা তো আমাদের মতো তো সমুদ্রের প্রাণীরা অত চালাক নয়, তারা ওই সমুদ্রের এই প্লাস্টিক ভেসে থাকা প্লাস্টিকগুলোকে খেয়ে ফেলে দেখো তাদের শ্বাসনালীতে গিয়ে আটকে যেতে পারে, খাদ্যনালীতে আটকে গিয়ে শেষে খাদ্যনালীতে বাধা সৃষ্টি করে এবং অবশেষে তাদের মৃত্যুও ঘটতে পারে। তো এটাও কিন্তু আমরাই দায়ী। দেখো আমরা সমুদ্রের ধারে বেড়াতে গেলে প্লাস্টিকজাত দ্রব্য সমুদ্রের জলে ফেলে দিলাম, ভাসতে ভাসতে চলে গেল, কোথায় গেল আমাদের খোঁজ নেই। কেন না, এই বস্তুটিই কিন্তু একসময় একটা বড় প্রাণীর মৃত্যুর কারণ হতে পারে। তাই এদিক থেকেও কিন্তু আমাদের একটু সচেতন থাকা উচিত। এবার দেখো ৪ নম্বর, সমুদ্রের জলের অম্লতা বেড়ে যাওয়া। তাহলে মানুষের বিভিন্ন কাজের ফলে পরিবেশে CO2 নির্গমন বাড়ছে আর সমুদ্রে এই CO2 এর একটা বিরাট অংশ শোষণ করে, ফলে পরিবেশে CO2 র পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের জলের অম্লতা বাড়ছে আর এই প্রভাব পড়ছে মাছ, স্কুইড আর অন্যান্য ফুলকাযুক্ত সামুদ্রিক প্রাণী। দেখো সমুদ্রে বসবাসকারী বেশিরভাগ প্রাণীরাই ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। এবার দেখো তাদের ফুলকা এফেক্ট হচ্ছে, কারণ এই আম্লিক সমুদ্রের জল থেকে শ্বাসকার্যের জন্য প্রয়োজনীয় দ্রবীভূত অক্সিজেন পাওয়া এদের পক্ষে ক্রমশ কঠিন হয়ে যায়। তাছাড়াও জলের অম্লতা বেড়ে গেলে শামুক, ঝিনুক আর এই কোরালদের ক্যালসিয়াম কার্বনেটের খোলক তৈরি করা কঠিন হয়ে পড়ে। ফলে তাপমাত্রার এই যে হ্যাঁ আম্লিক সমুদ্রের জলে এদের প্রাণীদের ক্যালসিয়াম কার্বনেট খোলক নষ্ট হয়ে যেতে পারে এবং এদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই আমরা দেখছি যে বিভিন্ন কারণ। এবার দেখো এই কারণগুলো ছাড়াও দেখো আমরা আরো চলে যাব এদিকে,
এদিকে আরো কিছুটা চলে যাব, দেখো মরু অঞ্চলের জীবজগৎ। দেখো মরুভূমিতে আমাদের এখানে যেমন পরিবেশটা কত সুন্দর, নদী আছে, পাহাড় আছে, পর্বত আছে, উদ্ভিদ আছে, প্রাণী আছে, কীটপতঙ্গ আছে, এরা সবাই মিলেই কিন্তু আমাদের এই পরিবেশ, সমতল ভূমির পরিবেশ। কিন্তু দেখো মরু অঞ্চলের পরিবেশ একমাত্র মরুভূমিতে উট আর ছোট ছোট কয়েকটি কাঁটা জাতীয় উদ্ভিদ, আর শুধু দেখো বালি আর বালি। এই হচ্ছে আমাদের মরুভূমি। তা মরুভূমিতে শুধু বালি আর বালি, পৃথিবীর প্রায় ৫ ভাগের ১ ভাগ জায়গা জুড়ে রয়েছে মরুভূমি। যতদূর চোখ যাবে শুধু বালি, তাই বলে তার সীমানা নেই তা কিন্তু নয়। আমাদের দেশের থর মরুভূমির দিকে তাকাও। দেখো, হ্যাঁ, সতলেজ নদীর পাড় থেকে পূর্ব দিকে আরাবল্লী পর্বতকে ঘিরে রয়েছে এই থর মরুভূমি। এর মরুভূমি দেখো দক্ষিণে রয়েছে কচ্ছের রণ। আমাদের ভারতবর্ষের পশ্চিম দিকে গেলে একটা কচ্ছের ছোট্ট একটা জায়গা কচ্ছের রণ। পশ্চিমে সিন্ধু নদ, রাজস্থানের সীমানা জুড়ে রয়েছে এই মরুভূমি। এবার দেখো এই মরুভূমির ভিতরে কি থাকে? শুধু বালি আর বালি আর সমুদ্রের মধ্যে বসবাসকারী কিছু, হ্যাঁ, এই তোমার বালির মধ্যে বসবাসকারী কিছু প্রাণীর মধ্যে পড়ে তোমার এই উঁটি বেশি পড়ে। তা দেখো কোথাও জল নেই, বৃষ্টির, হ্যাঁ, ভীষণ অভাব। দিনের বেলা রোদের তাপ খুব বেশি। বছরে প্রায় ২০ সেন্টিমিটার বৃষ্টি, মানে এক সামান্য মাত্র বৃষ্টি। এই কম বৃষ্টি হয় আর শুধু বালি আর বালি থাকায় জল মাটিতে শোষিত হয় না। ফলে সূর্যের তাপ প্রায় ৯০% বিকিরণ হয়। রাতের বেলা খুব ঠান্ডা পড়ে। দেখো আমরা যেমন এই গ্রামগঞ্জে দেখি না যে টিনের ঘর, দিনের বেলা টিনের ঘরে তাপের ঠেলায় কিন্তু আমরা টিকতে পারি না। অর্থাৎ এত তাপমাত্রা বেড়ে যায় ঘরে আর টেকাই যায় না। কিন্তু বিকাল হলেই সেই তাপ কোথায় চলে যায়? দেখো তাপ বিকিরণ করে চলে গেল এবং খানিক পরে অর্থাৎ বিকাল হতে না হতেই ঘর পুরো ঠান্ডা, সন্ধ্যেবেলাতে আরো ঠান্ডা। ঠিক ওই মরুভূমিতে ঐরকমই একটা কাণ্ড ঘটে, তাপ বিকৃত হয়ে চলে যায় আর ফলে রাতের বেলাতে ভীষণ ঠান্ডা পড়ে। তো দেখো কিছু মরুভূমিতে আবার ভীষণ ঠান্ডা, যেমন এশিয়ার মহাদেশের গোবি কিংবা আন্টার্কটিকা মহাদেশের থর। আর আশঙ্কার কথা হলো মরুভূমির আয়তন ক্রমশ বাড়ছে। এটা কিন্তু আমাদের খুবই ভয়ংকর একটা আশঙ্কা। কারণ হচ্ছে অদূর ভবিষ্যতে গিয়ে আমরা হয়তো দেখব আমাদের এই বাসভূমি মরুভূমিতে পরিণত হয়েছে কিনা এ নিয়েও কিন্তু আমাদের একটা ধারণা আছে। তো আমরা আজকে যেটুকু দেখছি তা আমাদের পরবর্তী বংশধররা যে এটুকু দেখতে পারবে কিনা তার কিন্তু সন্দেহ আছে। তো আমার মনে হয় যদি আমরা একটু সচেতন হই তাহলেই কিন্তু এই পরিবেশটাকে আমরা রক্ষা করতে পারবো। দেখো এই মেরু প্রদেশের মরুভূমিগুলো ঠান্ডা হওয়ার কারণটা কি? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কোশ্চেনগুলো আমি বলেছি যে পরে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমরা চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের একটা ধারণা দিলে তোমরা কিন্তু খুব সহজেই একটুখানি দেখলেই বা শুনলেই কিন্তু বুঝে যাবে। দেখো পৃথিবীর মাঝখান দিয়ে গেছে নিরক্ষরেখা। উত্তরে রয়েছে কর্কটক্রান্তি আর দক্ষিণে মকরক্রান্তি। মজার বিষয় হলো এই নিরক্ষরেখা বরাবর কোনো মরুভূমি নেই। দেখো কিন্তু এই কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখা বরাবর মরুভূমি রয়েছে। এর কারণগুলো শিক্ষক শিক্ষিকার কাছ থেকে লেখার চেষ্টা করো। তা আমরা অবশ্যই তোমাদের বলবো, কিন্তু সেটা একটা বড় চ্যাপ্টার, অবশ্যই পড়তে পড়তে গিয়ে সেখানে গিয়েই আমরা যখন থামবো যে এই নিরক্ষরেখা, অক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, তখনই কিন্তু আমরা এটা বিশ্লেষণ করব। তাহলে দেখো এই মরুভূমির বালির ভেতরে লুকিয়ে থাকে, লুকিয়ে রয়েছে অপার বিস্ময়, যেখানে বৃষ্টি নেই, জল নেই, শুধু ভয়াবহ উত্তাপ। এই উত্তাপ ছাড়া আর কিন্তু আর কিংবা ঠান্ডা, এইরকম কষ্টকর পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জীবজগতের অপার ভাণ্ডার। আমরা গরমে একটু কষ্ট পেলেই পাখা চালাই কিংবা ঠান্ডায় কাঁথা বা লেপ চাপা দিই। কিন্তু শত কষ্ট সত্ত্বেও মরুভূমিতে জীবজগৎ মরুভূমি ছেড়ে বেরিয়ে আসতে চায় না। নানা নানা মরুভূমিতে নানা রকম জীবের উপস্থিতি লক্ষ্য করা যায়। তো এখানেও কিন্তু জীববৈচিত্র্যটা কত সুন্দর, আমরা এটুকুই আজকে পড়ব। এবার দেখো নানা দেশের মরুভূমির জীবজগৎ। দেখো এখানে দেখো নিচের ছবিগুলো দেখো, তোমাদের ধারণা থেকে মরুভূমির জীবজগৎটা সম্পর্কে একটা আইডিয়া এসে যাবে। তো আমরা এখানে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি এদেরকে সবাই দেখি। কিন্তু দেখো এই প্রাণীগুলোর মধ্যে দেখো যেই তোমাদের ধারণা, দেখো মরুভূমিতে জীবজগৎ, দেখো মরুভূমিতে কাঁটা জাতীয় গাছ আর উট এরা থাকবে। দেখো এই ধরনের প্রাণীরাও থাকবে, গিরগিটি টাইপের একটা সরীসৃপ টাইপের প্রাণীরাও থাকবে। আর আমাদের এদিকে দেখো সমতল অঞ্চলের প্রাণীগুলো দেখো, পার্থক্যটা দেখো, এইখানে একটু পার্থক্য। দেখো মরুভূমিতে শুধু বালিময় বালি। আচ্ছা,
এই বালির মধ্যেও কিন্তু বিভিন্ন রকম বিষধর সাপ, কীটপতঙ্গরাও বসবাস করছে। তারা কিন্তু ওই পরিবেশ ছেড়ে আমাদের এখানে চলে আসছে না। কারণ কি? না, তারা ওই পরিবেশটাকে মানিয়ে নিয়েছে। দেখো আমরা সমতল অঞ্চলে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মানুষ, আমরা কি আমাদের যদি নিয়ে গিয়ে অতএব মেরু প্রদেশে রাখা হয়, তাহলে কিন্তু আমরা সেখানে বাঁচতেই পারব না। কারণ কি? আমরা সেখানে আমাদের সেই পরিবেশটাকে খাপ খাইয়ে নিতে পারব না। তাই মরুভূমিতে বসবাসকারী প্রাণীরাও কিন্তু ওদের সঙ্গে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিজেদেরকে সঠিকভাবে বাঁচিয়ে রেখেছে। তাহলে দেখো আমাদের এই বিষয়টুকু আজকে যেটুকু আলোচনা হলো, এখানে দেখো এই পাতাতেও একটা চিত্র রয়েছে যে পৃথিবীর প্রধান মরুভূমি। দেখো এই পর্যন্তই আমরা আজকে হ্যাঁ, শেষ করব। যে মরুভূমি গেল সাহারা দেখো কোথায় দেখো উত্তর আমেরিকার মরুভূমি রয়েছে। এই যে মরুভূমির চিত্রটা দেখো এইরকম। যেখানে এই যে রংটা দেখছো এগুলোই সব মরুভূমি। তাহলে এখানে দেখো উত্তর আমেরিকার মরুভূমি, এখানে দেখো এই প্যাটাগোনিয়াম মরুভূমি, এখানে দেখো কালাহারি মরুভূমি, আবার দেখো এখানে সাহারা মরুভূমি। ঠিক আমাদের দেশটা কোনটা? আমাদের দেশটা দেখো খুঁজে পাবো কেমনভাবে দেখো। আমরা আমাদের দেশটা একটু পরেই দেখায়। তার দেখো এই তুর্কি-মেজস্তান মরুভূমি, দেখো তাকলামাকান মরুভূমি, ভয়ংকর মরুভূমি, একটুখানি মরুভূমি কিন্তু এখানে ভয়ংকর মরুভূমি, এই তাকলামাকান মরুভূমি। তারপরে দেখো অস্ট্রেলিয়ার মরুভূমি। এইবার চলে আসবো আমাদের এই দেখো কচ্ছ বলে যে জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম, এই যে সেই কচ্ছটা, এই কচ্ছ, এটাকে কচ্ছের রণ বলে। এইটাই হচ্ছে রাজস্থানের এই যে থর মরুভূমি। ঠিক একটুখানি দেখো এই কালারটা দেখো এইখানে একটুখানি রয়েছে। তা আমাদের দেশের কোন দিকে রয়েছে মরুভূমি? না, আমি তো দেখছি আমার ডান দিকে। কিন্তু আমি বলেছি যে আমাদের এই বইটাকে অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে এরকম ঘোরে, অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ঘোরে। তা আমরা যদি ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে ঘুরিয়ে নিই, দেখো তোমার পূর্ব দিকটা হয়ে গেল এইটা। তাহলে দেখো এই পূর্ব দিক পশ্চিম দিকে, এই দেখো পশ্চিমের এই কোণাটাই কিন্তু থর মরুভূমির অবস্থান। এটাই ভারতবর্ষ। আর এই যে আমাদের শ্রীলঙ্কা, আর ঠিক আমাদের জায়গাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঢুকছি ঠিক এই গা ঘেঁষে এইরকম একটা পজিশনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কিন্তু আরেকটা জিনিস শিক্ষণীয় বিষয় যে পৃথিবীর কোথায় মরুভূমি আছে সেগুলোও জানা গেল। আমাদের দেশটা ঠিক এই পৃথিবীর মানচিত্রে কোথায় সেটাও জানা গেল। আর আমাদের দেশটা কোন দিকে অর্থাৎ মহাদেশের এশিয়া মহাদেশের দেখো কোন দিকে? এশিয়া মহাদেশের দক্ষিণে। এই এশিয়া মহাদেশ এর দক্ষিণ দিকে অবস্থিত। তাহলে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তাহলে আমার সামনের দিক পূর্ব দিক, এটা পশ্চিম দিক, আর লেফট হ্যান্ড সাইডের দিকে এটা হচ্ছে উত্তর দিক, আর রাইট হ্যান্ড সাইড দক্ষিণ দিক। এই দিকটায় কিন্তু এই মহাদেশের দক্ষিণ দিকেই কিন্তু আমাদের এই ভারতবর্ষটা অবস্থিত। আর এই দেখো এই যে অংশগুলো দেখছি এগুলো সব সমুদ্র। তাহলে দেখো পৃথিবীর এই ৪ টে ভাগের মধ্যে হ্যাঁ, ৩ টে ভাগই কিন্তু জল, পুরোটাই জল। আর এই ছোট জায়গাগুলো এগুলো হচ্ছে সমতল অঞ্চল বা পাহাড় পর্বত, মরুভূমি মিলেই এইগুলো। দেখো এর মধ্যেও আবার ছোট নদী আছে। তাহলে এই ছোট নদী রয়েছে, লেক রয়েছে, এগুলোও কিন্তু রয়েছে এই সমুদ্র বাদ দিয়ে। তাই গোটা হিসেবে ধরা হয় যে ৪ ভাগের ৩ ভাগই কিন্তু জলভাগ, ১ ভাগ কিন্তু স্থলভাগ। তাহলে আবার আমরা বইটাকে একটু ঘুরিয়ে নিলাম। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে আমাদের গোটা পৃথিবী। আর এই গোটা পৃথিবীরই দেখো আমাদের দেশটা হচ্ছে এশিয়া মহাদেশে ভারতবর্ষ, এই যে ভারতবর্ষ, ঠিক এই যে পজিশনটা, এখানে কালি লেগে যাবে তাই আমি এখানে দেখো এই যে ভারতবর্ষটা আমাদের অবস্থানটা এখানে একটু কালি দিয়েছি বোঝানোর জন্য। এই যে এই জায়গাটায় কিন্তু আমাদের রাজ্যটা অর্থাৎ পশ্চিমবঙ্গ অবস্থিত। তাহলে আমরা পশ্চিমবঙ্গের মানুষ বুঝলাম কোথায়, এই পৃথিবীর কোথায়? এশিয়া মহাদেশের দক্ষিণে ভারতবর্ষ, ভারতবর্ষেরই পশ্চিমবঙ্গে এখানে আমাদের অবস্থান। আমাদের দেশের এই দিকে দক্ষিণ দিকে রয়েছে দেখো সমুদ্র দিয়ে ঘেরা। ঠিক আছে? তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমরা ২৬০ পাতা পড়ে নিলাম। এই ২৬০ পাতার মধ্যে ম্যাপ পয়েন্টিংটাও একটু শিখে নিলাম। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা করে লাইক দিয়ে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে বন্ধুরাও কিন্তু জানতে পারবে, আর তারাও কিন্তু উপকৃত হবে। আর আমিও ভীষণভাবে মোটিভেটেড হব, আর এরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর এরকম বিশ্লেষণ ভিত্তিক আমি যেভাবে বিশ্লেষণ করে দিলাম, তো তোমাদের কোনো চিন্তা নেই। আমি পরবর্তী ভিডিওতে বইটা শেষ করার পরে কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো আসবে, এখন প্রশ্নগুলো দিলে দেখো সেকেন্ড সামেটিভ আর একটা মাত্র পরীক্ষা আছে। আমরা ঠিক পুজোর আগে এইখান থেকে যত ধরনের ছোট কোশ্চেন, বড় কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করে দেবো। তাহলে পরীক্ষা চলে যাবে, পুজো চলে যাবে, আর প্রশ্নগুলো পড়ে নেবো আর তোমরা সাকসেস পেয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।